হ্যাঁ, যেটা বলছিলাম। দেখো, 6 নম্বর প্রশ্নের উত্তর খুঁজছিলাম। রিডিউসিং প্রপার্টি কিসের জন্য দায়ী? মনোস্যাকারাইডের জন্য। শুধু মনোস্যাকারাইড না, বুঝলে, মোনো হোক, ডাই হোক, ট্রাই হোক, পলি হোক, যত স্যাকারাইডই হবে, তোমরা শুধুমাত্র খুঁজবে এরকম কোনো গ্রুপ আছে কিনা কার্বনের সাথে একটা ওইচ যুক্ত থাকবে, স্যার আরেকখান। শোনা যাচ্ছে না। তাও শোনা যাচ্ছে না? না স্যার, শোনা যায় তো। এবার ঠিক এবার আছে। এবার তো শোনা স্যার যাওয়া এবার তো উচিত। একদম ক্রিস্টাল। এবার কিন্তু আমি ইয়ে করেছি, মানে স্যার মাইক্রোফোন টেস্ট করেই জয়েন করেছি। হুম, আমি করতে থাকি, একটু দেখো, বা যাদের মনে হয় অসুবিধা হচ্ছে আরেকবার লিভ করে আরেকবার জয়েন করো, হ্যাঁ। অনেক সময় সিস্টেমের গন্ডগোল থাকে। আচ্ছা, আমি কন্টিনিউ করলাম। যদি অসুবিধা হয় আবার বলবে। যেটা বলছিলাম, শোনো, কোনো কার্বনের সাথে যদি সরাসরি একটা ওইচ থাকে, আরেকটা ওআর থাকে, আমরা এই কার্বনটাকে নাম দেব অ্যানোমেরিক কার্বন। ভালো করে শুনবে কথাটা, অ্যানোমেরিক কার্বন। এই অ্যানোমেরিক কার্বন যদি থাকে, ওকে 100% বলবে রিডিউসিং। যদি অ্যানোমেরিক কার্বন না থাকে, ওকে বলবো নন রিডিউসিং। তোমরা গ্লুকোজের স্ট্রাকচারটা ভালো করে ফলো করো। আমরা যেটা ওপেন স্ট্রাকচার করি সেটা না, যেটা রিং স্ট্রাকচার বানিয়েছিলাম সেটা। গ্লুকোজের যদি আলফা বিটা যে ফর্মই দেখো, দেখবে এই কার্বনের সাথে হয় ওএইচ নিচে থাকবে অথবা ওইচ ওপরে থাকবে, হয় নিচে থাকবে অথবা ওপরে থাকবে। তো ওই যেখানেই থাকুক, তোমরা এই কার্বনটাকে, এই কৌস্তব তুমি অ্যানোটেশন করো না, হ্যাঁ, তাহলে গন্ডগোল হয়ে যাবে। দাঁড়াও, সিস্টেমটা হ্যাং করছে একটু আমার। হুম। হ্যাঁ স্যার, আমারও হ্যাং করছে ওটা। হ্যাঁ, এবার শোনো, বোঝো। এই কার্বনটা যেটা আমি বারে বারে গোল দিচ্ছি, দাগ দিচ্ছি, সেই কার্বনটার দিকে তাকাও। এর সাথে একদিকে ওই যুক্ত আছে, আরেকদিকে ও আর আর যুক্ত আছে। ফলে এই কার্বনটা, অ্যারো যেটা দিলাম, এটা অ্যানোমেরিক কার্বন। এই অ্যানোমেরিক কার্বন যদি থাকে, তুমি 100% বলবে ওই মনোস্যাকারাইডটা রিডিউসিং। ফলে 6 নম্বরের প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছো। চলো এবার 6 নম্বরের উত্তর বলো, কোনটা হবে? এবিসিডি অ্যান্সার করবে ফাটাফাট। কি হবে? হ্যাঁ, সি হবে। অ্যানোমেরিক হাইড্রোক্সাইল মানেই হচ্ছে ও রিডিউসিং হতে বাধ্য। আচ্ছা, পরেরটায় চলে আসি। দেখো, পরেরটায় বলছে, গ্লুকোজ গিভস সিলভার মিরর টেস্ট উইথ টলেন্স রিএজেন্ট, ইট শোজ দ্য প্রেজেন্স অফ। গ্লুকোজ টলেন্সের সাথে সিলভার মিরর দেখায়। এখন এখানে যে অপশনগুলো আছে, যদি আমি এই অপশনগুলোর মধ্যে দেখতাম কোথাও একটা ওই কথাটাই বলা আছে যে অ্যানোমেরিক কার্বন আছে, আমরা অ্যান্সার কিন্তু ওটাই দিতাম। কিন্তু এখানে কোথাও অ্যানোমেরিক কার্বনের কথা বলা নেই। ফলে তোমাকে অ্যান্সার নর্মাল টলেন্স যারা দেখায় তাদের জন্যই বলতে হবে। নর্মাল টলেন্স দেখায় যেখানে অ্যালডিহাইড গ্রুপ থাকে তারা। ফলে অ্যালডিহাইড অপশনটাই দিতে হবে। দেখো তো অ্যালডিহাইড গ্রুপ কোথায় লেখা, কত নম্বরে লেখা? বি নম্বরে লেখা, অ্যান্সার তোমায় বি দিতে হবে। এরকম ভাবে ভাবতে হয়। 7-এর পরে 8-এ যাও। বলছে, হুইচ অফ দ্য ফলোইং কার্বোহাইড্রেট উইল শো মিউটার রোটেশন। এই মিউটার রোটেশনের সাথে রিডিউসিং প্রপার্টির একটা রিলেশন আছে। আমরা একটু আগে বললাম যে যাদের কাছে এরকম গ্রুপ থাকে, একটা কার্বনে ওইচ থাকে, একটা কার্বনে ওআর থাকে, তো এদেরকে আমরা বলি অ্যানোমেরিক কার্বন। মনে রাখবে, অ্যানোমেরিক কার্বন থাকা মানে যেমন রিডিউসিং হয়, অ্যানোমেরিক কার্বন থাকা মানে ওরা মিউটার রোটেশনও দেখাবে। যে কারণে আমরা একটা কথা বারে বারে বলি, যত মনোস্যাকারাইড আছে পৃথিবীতে সবাই মিউটার রোটেশন দেখায়। এবং ডাইস্যাকারাইডদের মধ্যে আমরা 3টে ডাইস্যাকারাইড পড়িয়েছিলাম। একটা ডাইস্যাকারাইড ছিল সুক্রোজ, একটা ডাইস্যাকারাইড সুক্রোজ ছিল, আরেকটা ডাইস্যাকারাইড ছিল মল্টোজ। বলতো আরেকটা ডাইস্যাকারাইড কি পড়িয়েছিলাম, দেখি মনে আছে কিনা। ফ্রুক্টোজ। ল্যাকটোজ। ল্যাকটোজ ল্যাকটোজ। পড়িয়েছিলাম। ল্যাকটোজ। ইয়ে, ল্যাকটোজ। কোস্টফ ফ্রুক্টোজ হচ্ছে মনোস্যাকারাইড। ল্যাকটোজ। ল্যাকটোজ আরেকটা হ্যাঁ। পড়িয়েছিলাম, ল্যাকটোজ। এবার তিনজনের স্ট্রাকচার যদি ভালো করে ফলো করো, তোমরা দেখবে এই সুক্রোজের লিঙ্কেজটা হচ্ছে 1,2 লিঙ্কেজ, আর বাকি দুজনের লিঙ্কেজ 1,4 লিঙ্কেজ। 1,2 মানে এখানে কোনো অ্যানোমেরিক কার্বন আর নেই। এখানে সবগুলো আরেকটা নাম আছে, এটাকে যেমন অ্যানোমেরিক কার্বন বলি, আরেকটা নাম এদেরকে দেয়া হয় হেমি অ্যাসিটাল। তো গল্পটা এরকমই ছিল যে সুক্রোজের কাছে কোনো হেমি অ্যাসিটাইলিক কার্বন ছিল না, ও সবগুলো কার্বন অ্যাসিটাইলিক হয়ে গেছিল। বাকি ডাইস্যাকারাইড গুলোর কাছে হেমি অ্যাসিটাইলিক ছিল। তো যাদের হেমি অ্যাসিটাইলিক অথবা অ্যানোমেরিক কার্বন থাকে, তারা যেমন রিডিউসিং হয়, সাথে সাথে মিউটার রোটেশন দেখায়। আর বাকিরা, যেমন এখানে সুক্রোজ আছে, এর মিউটার রোটেশন হয় না। আর সেলুলোজ, স্টার্চ, এরা তো পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের মিউটার কোনোদিনই হবে না, ওদের কাছে কোনো হেমি অ্যাসিটাইলিক কার্বন নেই। ফলে মিউটার এখানে একমাত্র মল্টোজ দেখায়। তোমরা কথাগুলো বুঝতে পারলে? মল্টোজ কেন মিউটার দেখায়? এর যদি কারণ জিজ্ঞেস করি, কি বলবে কারণ?
বলবো হেমিঅ্যাসিটাইলিক কার্বন মল্টোজের কাছে আছে, ল্যাকটোজের কাছেও আছে, কিন্তু সুক্রোজের কাছে নেই, ফলে সুক্রোজ দেখাবে না, বাকিটা দেখাবে। চলে পরের প্রশ্নটা দেখি। আচ্ছা, পরেরটা কিন্তু 11 নম্বর। যখন বাড়িতে পড়বে, সিরিয়াল নাম্বারটা দেখে অ্যান্সার কির সাথে মেলাবে। দেখো কি বলছে, which of the following on reduction with sodium borohydride gives an equimolar mixture of sorbitol and mannitol? বিষয়টা বোঝাই। তোমরা সরবিটল নামটা শুনে থাকবে, ম্যানিটল নামটা হয়তো শোনোনি। আমি এরকম একটা রিয়াকশন করিয়েছিলাম গ্লুকোজের ক্ষেত্রে বলি। ধরো গ্লুকোজের ফর্মুলাতে এরকম ছিল, ওপরে অ্যালডিহাইড ছিল, বাকি সবগুলো কার্বন ছিল। এই গ্লুকোজে যদি আমরা সোডিয়াম বোরোহাইড্রাইড দিই, বলো তো কি রিয়াকশন হয়েছিল? বা সোডিয়াম বোরোহাইড্রেটের কাজ যদি বলতে পারো, এ কি কাজ করে? সোডিয়াম বোরোহাইড্রেট অ্যাকচুয়ালি রিডিউস করে। ওরা অ্যালডিহাইড গ্রুপকে রিডিউস করে, অ্যালডিহাইড গ্রুপকে রিডিউস করে CH2OH বানিয়ে দেয়, আর বাকিটা যেমন থাকে থাকে। তো এবার দেখা গেছে কি জানো, যদি গ্লুকোজে দাও NaBH4, গ্লুকোজের বাকি কার্বনগুলোর পজিশন কিন্তু যেমন ছিল তেমনই ছিল, শুধুমাত্র এটার রিডাকশনে CH2OH হয়। ফলে এখানে নতুন করে কোনো কাইরাল কার্বন জেনারেট করে না। ওই জন্য অপশন হয় শুধুমাত্র সরবিটাল। কিন্তু তোমরা যদি ফ্রুক্টোজে যাও, ফ্রুক্টোজের ফর্মুলাটা স্লাইড আলাদা। ফ্রুক্টোজের মাঝখানে কার্বনটা ডাবল বন্ড ও হয়, আর বাকিরা যেমন ছিল ছিল। এবার একে যদি সোডিয়াম বোরোহাইড্রাইড দেয়া যায়, তখন হয় কি, যেহেতু এই কার্বনটা রিডাকশন হয়ে নতুন করে CH OH বানায়, ফলে নতুন করে একটা কাইরাল কার্বন জেনারেট করে। এই কাইরাল কার্বনের ওইচটা একবার ডানে থাকে, আরেকবার বায়ে থাকে। ফলে এর আবার রিডাকশনে দুটো আইসোমার পাই। একটাকে গ্লুকোজের মতন নর্মাল সরবিটল বলে, আরেকটাকে সরবিটল বলে না। সরবিটলের অপটিক্যাল আইসোমার ম্যানিটল। মানে এটার আর এটার কনফিগারেশন শুধুমাত্র একটা কার্বনে আলাদা। তাই অ্যান্সার হবে ফ্রুক্টোজ। যদি বলে শুধু সরবিটাল দেয়, অ্যান্সার দেবো আমরা গ্লুকোজ। আর যদি বলে সরবিটাল ম্যানিটল দুটোই দেয়, অ্যান্সার করতে হবে ফ্রুক্টোজ। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে, তোমাদের বোর্ডেও আসতে পারে। তাহলে অ্যান্সারটা তো তোমরা বুঝতে পারলে। আমরা বলেছিলাম কে সোডিয়াম বোরোহাইড্রাইডের রিডাকশনে সরবিটাল ম্যানিটল দুটোই দেবে, অ্যান্সার হবে ফ্রুক্টোজ। আর যদি শুধু সরবিটাল বলতো, অ্যান্সার হবে গ্লুকোজ। বলতো কথাটা বোঝা গেছে? আচ্ছা, আওয়াজ একদম ক্লিয়ার না ডাউট এখনো আছে? ক্লিয়ার আছে। আচ্ছা, ঠিক ক্লিয়ার আছে। আছে। চলো এবার 12 নম্বরে যাই। দেখো 12তে কি বলছে, which one of the following compounds will not show mutar-rotation? আমি কিন্তু mutar-rotation কে দেখাবে কে দেখাবে না তার একটা লজিক তোমাদেরকে দিয়েছি। তোমরা নিজেরাই লজিকটা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করে বলো এই চারজনের মধ্যে কার mutar-rotation দেখানোর কথা না। নিজেরা ডি ট্রাই করো। হবে। অ্যান্সার ডি ডি হবে, হবে। ডি হবে। আচ্ছা, যুক্তিটা দিতে পারবে কেন ডি হবে? হ্যাঁ, কারণ অ্যানোমেরিক কার্বনে OR আর OR আছে। একদম, তুমি লক্ষ্য করো ডি নম্বর অপশনটায় কি লেখা, মিথাইল আলফা ডি গ্লুকোপাইরানোসাইড। বিষয়টা বানিয়ে দেখাচ্ছি। গ্লুকোপাইরানোসাইড মানে ভয় পাবে না, গ্লুকোজেরই পাইরানো স্ট্রাকচার, ওটাকে পাইরানোসাইড বলে। আলফা মিথাইল এ কথাটা বলার অর্থ হলো, তোমরা নর্মাল গ্লুকোজের যে রিং স্ট্রাকচারটা হয় ওটা বানাও। ওটা বানানোর পর এর যে কার্বন যার জন্য আলফা হয়, এখানকার ওইচটা আসলে ওইচ নেই, এটা OCH3 আছে। তার জন্যই কথাটা বলা আলফা মিথাইল। যেই মাত্র এটা OCH3 হয়ে গেল, তুমি এই কার্বনটার দিকে তাকাও। এই কার্বনটার একদিকে হয়ে গেল OR, নিচেরটা OR করে দিলাম কারণ এখানে মিথাইল আছে। আর এই দিকেরটা তো OR ছিলই। অর্থাৎ এই অক্সিজেনটার সাথে, সরি এখানে একটা এক্সট্রা কার্বন হবে, এখানে একটা কার্বন হবে। দাঁড়াও, একটু ভুল করলাম স্ট্রাকচারটা ড্র করতে, এইভাবে ভাবি। এই কার্বনের সাথে একখানা OR হয়ে গেছে, আবার এই কার্বনের সাথে আরেকখানা OR আছে। তাহলে এই কার্বনকে আর এখন থেকে অ্যানোমেরিক বা হেমিঅ্যাসিটাইলিক বলা যাবে না, এটা হয়ে গেছে অ্যাসিটাল সিস্টেম। তো অ্যাসিটাল হলে তারা কখনো মিউটেশন দেখায় না, ওই জন্য অ্যান্সার হবে ডি। তোমরা আলফাতে মিথাইল হোক ইথাইল হোক, যে কোনো অ্যালকাইল দেখলে ওকে আর বলা যাবে না যে মিউটেশন দেখায়, তখন এই কার্বনটা অ্যাকচুয়ালি অ্যাসিটাইলিক কার্বন হয়ে যায়। অ্যান্সার ওই জন্য ডি। আচ্ছা, সবাইকে অ্যান্সারটা বুঝতে পারলে কেন ডি হলো? আমি আর কয়েকটা প্রবলেম সলভ করিয়ে দিয়ে প্রোটিনে ঢুকবো। নেক্সট দেখো, 14তে বলছে অক্সিডেশন অফ ফ্রুক্টোজ উইথ ব্রোমিন ওয়াটার গিভস। আচ্ছা, গ্লুকোজের অক্সিডেশন দেখিয়েছিলাম, ফ্রুক্টোজটা বলেছিলাম বাড়িতে পড়ে নিও। তোমরা পড়েছো কিনা আমি জানি না, আমি বুঝিয়ে দিই। ফ্রুক্টোজের অক্সিডেশনে কি হয়, যদিও অক্সিডেশন হ্যাঁ ব্রোমিন ওয়াটার।
দেখো ফ্রুক্টোজের অক্সিডেশনটা একটু ঝামেলা আছে। ফ্রুক্টোজ তো কিটোহেক্সোজ, এই জায়গায় সি ডাবল বন্ডেড ও থাকে, বাকি এখানে সিএইচওইচ, বাকি সবগুলোই সিএইচওইচ আছে। সিএইচওইচ কটা হলো? 4টা হলো, আর একটা সিএইচওইচ 5টা, আর লাস্ট অব্দি আর একটা সিএইচওইচ 6টা। এই হচ্ছে আমাদের ফ্রুক্টোজ। যখন তুমি ফ্রুক্টোজকে ব্রোমিন আর ওয়াটার দিয়ে একে অক্সিডেশন করবে, এই জায়গার বন্ডটা ক্লিভেজ হয়। এই জায়গার বন্ড যদি ক্লিভেজ হয়, তাহলে এইটুকু পোর্শন একখানা অ্যাসিড দেবে, আর এইটুকু পোর্শন একখানা অ্যাসিড দেবে। এখানে টোটাল কার্বন পড়ে থাকে 4টা। এই টার্মিনাল সি ডবল এইচ হবে, এই টার্মিনাল সি ডবল এইচ হবে। ফলে অ্যান্সার দেখো কি হয়, এই টার্মিনাল সি ডবল এইচ, মাঝখানে দুটো এইচ আর ওইচ থাকছে, এটা যেমন ছিল এইচ ওইচ তেমনই থাকছে, আর এটাও সি ডবল এইচ। এই অ্যাসিডটার একটা নাম আছে, এটা আমরা 11-এ পড়িয়েছিলাম স্টিরিওকেমিস্ট্রি পড়ানোর সময়। তোমরা অ্যাসিডটার নাম ট্রাই করো একবার। টার্টারিক অ্যাসিড। ভেরি গুড। এর নাম টার্টারিক অ্যাসিড, ফলে অ্যান্সার হবে টার্টারিক অ্যাসিড। ফ্রুক্টোজের রিডাকশনে হয় টার্টারিক অ্যাসিড। ফ্রুক্টোজের রিডাকশন গুলো কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট, মানে ফ্রুক্টোজের রিয়াকশন আলাদা আলাদা প্রোডাক্ট দেয়। গ্লুকোজের সাথে ওর পার্থক্য, ও কিটোহেক্সোজ তো ওই জন্য আলাদা আলাদা প্রোডাক্ট দেয়। না, আর পরেরটা আসি। উপরেরটাতে কি হবে? ওপরেরটাতে হবে, ওপরেরটাতে না একটা পোর্শন অক্সিডাইজ হয়, আরেকটা হয় না, আরেকটা এরকমই থাকে। একটা পোর্শন টার্মিনালটা CH2OH এ থাকে, এই টার্মিনালটাকে অক্সিডাইজ করা খুব মুশকিল, আর একটা পোর্শন যেটা ভাঙছে সেটা C+H দিচ্ছে। এটা দেয় আর এটা দেয়। চলো পরেরটায় চলে আসি। বলছি হুইচ অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ লেভুলোজ সুগার। এই লেভুলোজ নামটা কাদের জন্য অ্যাপ্লিকেবল? চলো ট্রাই করো, তারপরে আমি বলছি। ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ। চলো মৌসুমা বলছে ফ্রুক্টোজকে লেভুলোজ বলে, তোমরা কারণ বলতে পারবে? এবং উত্তরটা সঠিক, কারণ এটা ফ্রুক্টোজই লিভো লেভুলোজ। রোটেটরি। একদম। লিভো এটাকে আমরা রোটেটরি। বলি লিভোরোটেটরি। যদি আগের দিনের ক্লাসটা ফলো করে থাকো, দেখবে ফ্রুক্টোজেরও মিউটার রোটেশন হয়। মিউটার রোটেশন হয়ে ওর ফাইনাল অপটিক্যাল রোটেশনের ভ্যালু দাঁড়ায় -92 ডিগ্রি। তো মাইনাস থাকা মানেই এটা লিভোরোটেটরি। এবার যেহেতু লিভোরোটেটরি, ওই জন্য নাম দেওয়া হয়েছে লেভুলোজ, মানে গ্লুকোজ ফ্রুক্টোজ, তো ফ্রুক্টোজ লিভো, ওই জন্য জুড়ে দিয়ে লেভুলোজ নামটা দেওয়া হয়েছে। তো এরকম ভাবে প্রবলেম গুলো সলভ করতে হবে। তোমরা যদি পিডিএফটা ভালো করে দেখো, দেখবে পিডিএফটাতে প্রচুর কোশ্চেন রাখা আছে, এর বাইরে কিন্তু আর প্রশ্ন আসার কোনো চান্সই নেই। এই পিডিএফটা আমি শেয়ার করব, এই পিডিএফ এর বাকি কোশ্চেন গুলো করবে, কারণ এখন যদি পুরো পিডিএফটা নিয়ে বসে থাকি তাহলে আর প্রোটিনটা আজকে হবে না। এখন আমার কাছে মোটামুটি ঘন্টাখানেক আছে, প্রোটিনটা ঘন্টাখানেক আমরা শেষ করব। তা আমি বাকি জায়গাগুলোতে আর গেলাম না, তোমরা এবার ট্রাই করবে। অ্যান্সার কি লাস্টে দেয়া আছে। নাও চলো এবারে হেডিং করো প্রোটিন। আচ্ছা, প্রোটিনের ঝামেলা কার্বোহাইড্রেটের মতো নেই। কার্বোহাইড্রেটে যেমন প্রচুর প্রচুর রিয়াকশন থাকে, স্ট্রাকচার ছিল বড় বড়, প্রোটিনটা অনেকটা সোজা। প্রোটিনটা আমরা ছোট্ট করে একটা হ্যান্ড আউটের মতন বানিয়ে প্রোটিনটা করে ফেলবো। যেভাবে যেভাবে বলছি, যেহেতু অনলাইনে আছো, কথাগুলো ভালো করে ফলো করবে, নাহলে বাড়িতে পড়তে অসুবিধা হবে। সবার ফার্স্ট লেখো, একটু স্লো বলছি। সবার ফার্স্ট লেখো প্রোটিনের জেনারেল ফর্মুলা লেখো। অ্যাকচুয়ালি ফর্মুলা কখনো প্রোটিনে লেখা যায় না, জেনারেল ফর্মুলা। আমরা জেনারেল ফর্মুলা অফ অ্যামাইনো অ্যাসিড লিখবো। তোমরা লেখো জেনারেল ফর্মুলা অফ অ্যামাইনো অ্যাসিড। আমরা ফিশার ফর্মেই ড্র করব। তোমরা এরকম ভাবে একটা দাগ দাও, একটা কাইরাল সেন্টার থাকে, সবার ওপরেরটায় করে দাও COOH, এই বায়ে করে দাও NH2, এরকম ভাবেই লিখবে, বায়ে NH2। এখানে হাইড্রোজেন আছে, আর এই জায়গায় একটা R গ্রুপ বসাও। এই হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের জেনারেল ফর্মুলা। বা যদি কেউ এভাবে লিখতে না চায়, সে এভাবেও লিখতে পারে। সে লিখতে পারে, ধরো COOH লিখলাম, এই জায়গায় একটা CH দাও, এখানে একটা R দিয়ে দাও, আর এই জায়গায় NH2 করে দাও। তো চাইলে আমরা ফিশার প্রজেকশন এভাবেও লিখতে পারি, চাইলে নর্মাল ফর্মুলা এভাবেও লিখতে পারি। সবসময় মনে রাখতে হবে, এই যে আর গ্রুপটা দেখছো অ্যামাইনো অ্যাসিডের, এই আর গ্রুপটাই ইম্পর্টেন্ট গ্রুপ। এই আর গ্রুপ চেঞ্জ হবে, আর অ্যামাইনো অ্যাসিডের নাম আস্তে আস্তে পাল্টাবে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, এই যে এখানে আমরা ফিশার প্রজেকশনে প্রোটিনের স্ট্রাকচারটা ড্র করলাম অ্যামাইনো অ্যাসিডের, তোমরা লক্ষ্য করে দেখবে আমরা যখন কার্বোহাইড্রেট পড়িয়েছিলাম, সেখানেও টাইপটা এরকমই ছিল। এই ওপরে ছিল একটা, যদি অ্যালডোহেক্সোজের কথা তাই বলি। হ্যাঁ বলো। এ কি ফ্লাইং ওয়েজ হয়? ফ্লাইং ওয়েজ, হ্যাঁ ফ্লাইং ওয়েজ হয়, তো ফ্লাইং ওয়েজ হয়, ফিশারও হয়। আমরা মানে ফ্লাইং ওয়েজটা দিয়ে ওই ডেক্সট্রোরোটেটরি লিভো করতে অসুবিধা হয় বলে আমরা এইভাবে দেখাই। তো যেটা ও বলছিলাম আচ্ছা শোনো, আচ্ছা। অ্যালডিহাইডের ওপরে CHO থাকে,
আর এখানে CH2H থাকে। তোমরা লক্ষ্য করবে আমি যদি গ্লিসারালডিহাইডের ফর্মুলা দেখি, গ্লিসারালডিহাইডের OH আর H এর পজিশন, এই OH টা যদি ডানে থাকে ওকে আমরা D বলতাম, এই OH যদি বায়ে থাকে ওকে আমরা L বলতাম। অ্যামাইনো অ্যাসিডেরও কিন্তু এরকম D আর L নোমেনক্লেচার আছে। এখানে যেমন OH এর উপর বেস করে করা, এখানে আমরা সেটা OH না করে NH2 এর উপর বেস করে করি। এবার NH2 টা বায়ে আছে, ফলে এটাকে আমরা D অ্যামাইনো অ্যাসিড বলতে পারি না, এটাকে আমায় বলতে হবে L অ্যামাইনো অ্যাসিড। তাহলে বিষয়টা ভালো করে বোঝো, অ্যামাইনো অ্যাসিডেরও ডি আর এল নোমেনক্লেচার আছে। কার্বোহাইড্রেট যেমন ডি সিরিজের হয়, অ্যামাইনো অ্যাসিডরা বা প্রোটিনরা সবসময় এল সিরিজের হয়, এটা এল সিরিজের অ্যামাইনো অ্যাসিড। আর এখানে যে কথাটা বলছিলাম, আর গ্রুপটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই আর গ্রুপ চেঞ্জ হবে, অ্যামাইনো অ্যাসিডের নাম চেঞ্জ হবে। আমি কয়েকটা এক্সাম্পল দিই, তোমাদের বায়োলজি যাদের যাদের আছে তারা আরো ভালো এই জায়গাগুলো অলরেডি পড়েছো। বায়োলজি কার কার আছে বলো তো? মানে বায়োলজি মানে যারা বায়োলজিতে ফোকাস করো, হয়তো বা সাবজেক্ট অনেকেরই আছে, কেউ হয়তো ভাবে দূর আমি তো যেই দেবো, আমি বায়োলজি পড়বোই না, ওরকম না। বায়োলজি কারা কারা পড়ো? ফিরে কেউ বলে না বায়োলজি কারা কারা পড়ো? বৈভবী বলছে, চলো বৈভবী তুমি উত্তর দাও। এই আর গ্রুপটাকে যদি হাইড্রোজেন করে দিই তাহলে এর নাম কি হবে? চলো অ্যান্সার করো। এই আর গ্রুপটা যদি হাইড্রোজেন করে দিই তবে এর নাম কি হবে? এটা একটা অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা আমি বলছি, কেউ বলছে না যখন আমি বলছি, তখন এই অ্যামাইনো অ্যাসিডটার নাম হবে গ্লাইসিন। এই আর গ্রুপটা যদি চেঞ্জ করে আমরা ধরো হাইড্রোজেনের জায়গায় মিথাইল করে দিলাম, তখন এর নাম হয়ে যায় অ্যালানিন। এই আর গ্রুপটা চেঞ্জ করে যদি CH2PH করে দাও, এর নাম হবে ফিনাইল অ্যালানিন। এরকম ভাবে টোটাল 20টা অ্যামাইনো অ্যাসিড আছে আমাদের সিলেবাসে। এই 20টার নামগুলো আমরা মোটামুটি মুখস্থ রাখার চেষ্টা করব, স্ট্রাকচার যে কটা পারবে সে কটা করবে। স্ট্রাকচার নিয়ে খুব হার্ড এন্ড ফাস্ট রুল নেই যে সব মুখস্থ করতে হয়, কিন্তু কিছু কিছু স্ট্রাকচার আমরা ডেফিনেটলি মুখস্থ করব, সেটা আমি একটু পরে আসছি। তাহলে স্টার্টিং এ যে মানে 5 মিনিট আলোচনা করলাম তার যদি সামারি করি, অ্যামাইনো অ্যাসিডরা, আচ্ছা একটা প্রশ্নের উত্তর দাও। অ্যামাইনো অ্যাসিডরা, আমি তো জেনারেল ফর্মুলা একটু আগে দেখালাম, আরেকবার লিখছি জেনারেল ফর্মুলা। এইদিকে COOH ছিল, এই জায়গায় CH, নিচে একটা আর করেছিলাম, আর এই জায়গায় NH2 করেছিলাম। বলতো অ্যামাইনো অ্যাসিডরা অপটিক্যালি অ্যাক্টিভ হবে না ইনঅ্যাক্টিভ হবে? ভেবেচিন্তে উত্তর দেবে। এরা অপটিক্যালি অ্যাক্টিভ হবে নাকি ইনঅ্যাক্টিভ হবে? তাড়াতাড়ি। গ্লাইসিন অ্যাক্টিভ বাদে হবে সবাই স্যার, অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হবে। জেনারেলি অ্যাক্টিভ হবে। জেনারেলি হ্যাঁ ঠিকই বলছো, সবাই অ্যান্সারটা সঠিকই দিল। জেনারেলি অ্যাক্টিভ হয়, কারণ পরিষ্কার, এই কার্বনটা কাইরাল হয় শুধুমাত্র একজন বাদে। দাঁড়াও এক মিনিট। যদি আর গ্রুপটাকে আমরা হাইড্রোজেন করি, সে একমাত্র অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, তার মানে গ্লাইসিন বাদে বাকিরা সবাই অ্যাক্টিভ হবে, গ্লাইসিন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এটা খেয়াল রেখো, গ্লাইসিনে যেহেতু হাইড্রোজেন আছে, ফলে এই কার্বনটা তখন আর কাইরাল থাকে না, ওই একমাত্র অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, বাকিরা সবাই অপটিক্যালি অ্যাক্টিভ। এবারে নেক্সট তোমরা খাতা বের করে যা যা বলছি চুপচাপ খাতায় লেখো। তোমরা নেক্সট লেখো অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনটা ইম্পর্টেন্ট, তার কারণটা বলি। এই যে আর গ্রুপের কথা বলছি, এই আর গ্রুপটা কে হবে তার উপর বেস করে অ্যামাইনো অ্যাসিডকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। মনে করো এই আর গ্রুপটাকে আমি হাইড্রোজেন করে দিলাম। তোমরা লক্ষ্য করো এই আর গ্রুপ যদি হাইড্রোজেন হয় অথবা CH3 হয়, এবং আরো এরকম অনেক ছোট ছোট গ্রুপ আছে, এই গ্রুপগুলোকে আমরা বলি নিউট্রাল, মানে এদের জন্য সিস্টেমের আলাদা করে কোনো অ্যাসিডিটি বেসিসিটি শো করে না। তো এই গ্রুপগুলোকে আমরা নাম দিয়ে দিই নিউট্রাল গ্রুপ। এই গ্রুপগুলো যদি আর এর জায়গায় থাকে, এই COOH আর NH2 এই দুটো থাকার জন্য, এটা থাকার জন্য জেনারেলি অ্যাসিড হয়, এই গ্রুপ থাকার জন্য জেনারেলি বেসিক হয়। কিন্তু অ্যামাইনো অ্যাসিডে এই দুটো গ্রুপ যেহেতু একসাথে আছে, অ্যামাইনো অ্যাসিডকে আমরা নর্মালি অ্যাসিডও বলতে পারি না, বেসিকও বলতে পারি না, ডিপেন্ড করে আর গ্রুপটার উপরে। তো আর যদি নিউট্রাল নিউট্রাল গ্রুপ থাকে, তো অ্যামাইনো অ্যাসিডটাকে আমরা নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড বলি। কোনো কোনো ক্ষেত্রে এই আর গ্রুপটা অ্যাডিশনাল COOH গ্রুপকে ধরে রাখে, তখন সেই অ্যামাইনো অ্যাসিডটাকে আমরা বলবো অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। আর যদি আমাদের আর গ্রুপের মধ্যে অ্যাডিশনাল ধরো কোনো এক্সট্রা NH2 গ্রুপ আছে, তখন ওটাকে আমরা বলবো বেসিক অ্যামাইনো অ্যাসিড। এবার তোমাদের যে কাজটা হবে, তোমরা নিউট্রালের কমপক্ষে 3টে নাম মুখস্থ করবে।
যেমন নিউট্রালের নাম অলরেডি মুখস্থ আছেই, নিউট্রালের দুটো নাম আমি বলেই দিলাম। নিউট্রালের একটা হলো গ্লাইসিন, আর একটা হলো অ্যালানিন। যদি তোমাদের দ্বারা সম্ভব হয় আরো 4-5টা নাম মুখস্থ করে নিও। আর সিডব্লিউএইচ গ্রুপ আছে, এরকম একটা অ্যামাইনো অ্যাসিডের নাম বলে দিই, ওর নাম অ্যাসপার্টিক অ্যাসিড। এটা একটু মুখস্থ রেখে দিও। আরো হয়, আরেকটা নাম লিখেই দিলাম, এর নাম গ্লুটামিক অ্যাসিড। তো অ্যাসপার্টিক অ্যাসিড আর গ্লুটামিক অ্যাসিড এই দুটো এক্সাম্পল খেয়াল রাখবে, এদেরকে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ফেলি। আর বেসিকের মধ্যেও 2-3টে নাম মুখস্থ রাখা উচিত, আমি একটা লিখেই দিলাম। একটাকে বলে লাইসিন, আরেকটা আছে খুব কমন, এটাকে বলে হিস্টিডিন। এই কটা নাম তোমাদেরকে মুখস্থ করতে হবে। আমি পেজটা সরাবো, তোমরা একটু বলবে। আমরা অ্যামাইনো অ্যাসিডকে প্রথমে ক্লাসিফিকেশন দিলাম বেসড অন অ্যাসিডিটি। যদি নিউট্রাল গ্রুপ থাকে, আর গ্রুপটা যদি নিউট্রাল হয় ওরা নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড, আর সিডব্লিউএইচ কন্টেইনিং গ্রুপ হলে অ্যাসিডিক, আর NH2 কন্টেইনিং গ্রুপ হলে বেসিক। এইভাবে 3টে ভাগে ভাগ করা যায়। যদি সম্ভব হয় এই নামগুলো একটু মুখস্থ রাখবে। সম্ভব মানে 2টো করে নাম কিন্তু মুখস্থ রাখতে হচ্ছে, হ্যাঁ, 2 রকম রাখলে চলবে না। পরীক্ষায় কোনটা আসবে জানি না। আরেকটা ক্লাসিফিকেশন আছে যেটাকে বলে বেসড অন নিউট্রিশনাল সিগনিফিকেন্স। নিউট্রিশন মানেটা বোঝাই, তোমরা এইভাবে লিখে নাও, অপরিহার্য আর অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। একদম নিউট্রিশনাল সিগনিফিকেন্স, মানে কারা খুব প্রয়োজন কারা খুব প্রয়োজন না সেই হিসেবে। আচ্ছা একটা কথা বলো তো, এই প্রয়োজন প্রয়োজন না এটা আমরা কি দেখে বুঝি? কারা প্রয়োজন কারা প্রয়োজন না মানে এটা কিসের ওপর বেস করে? মানে তোমরা কি বলবে যে আমাদের শরীরের জন্য দরকার, শরীরের জন্য দরকার না, মানে এই অনুযায়ী কি প্রয়োজন প্রয়োজন অপ্রয়োজন বুঝি, না অন্য কোনো প্যারামিটার আছে? দেখবে খানিকটা মানে এখানে মিসকনসেপশন আছে, ছাত্ররা যেটা ভাবে। আমি দুটো এক্সাম্পল আগে দিই, তারপর তোমরা বলো। একটাকে বলে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, কোথাও যেটাকে বলে অপরিহার্য। আরেকটাকে বলে নন এসেনশিয়াল। তোমরা কাদেরকে এসেনশিয়াল বলবে? যারা আমাদের তা শরীরে এটা মেনলি হচ্ছে ওই যে একটা শরীরের মধ্যেই মানে তৈরি হয়, একটা শরীরে মানে তৈরি হয় না, সেটা বাইরে থেকে ইনটেক করতে লাগে, সেগুলো হচ্ছে একদম অপরিহার্য। একদম সঠিক বলেছো। এসেনশিয়াল মানে হিউম্যান, আমাদের বডি, তোমরা এইভাবে লেখো, হিউম্যান বডি ক্যান নট সিনথেসাইজ। এইভাবে তোমরা কথাটা লিখে নাও। যে অ্যামাইনো অ্যাসিড গুলোকে আমাদের বডি কোনোভাবেই সিনথেসাইজ করতে পারবে না, মানে ওদেরকে সিনথেসিস আমাদের বডি করতে পারে না, খাবারের মাধ্যমেই যাদের চাহিদা আমাদেরকে মেটাতে হবে, তারা এসেনশিয়াল। এসেনশিয়াল মানে তোমার বডিতে বাইরে থেকে নিতেই হবে, বডি ওটাকে তৈরি করতে পারে না। সবচেয়ে ইম্পর্টেন্ট, শুধু এটা ডেফিনিশন জানলে হয় না, এর এক্সাম্পল জানতে হয়। তোমরা মোটামুটি দেখবে টোটাল বইতে 10খানা অ্যামাইনো অ্যাসিডের কথা বলা যারা কিনা এসেনশিয়াল। তার মধ্যে 2-একটা নাম আমি বলতে পারি, আর্জিনিন হয়, ভ্যালিন হয়। তো এরকম এত নামগুলো এখন লিখলে বেকার সময় নষ্ট হবে, তোমরা খাতায় নোট করো। এসেনশিয়াল যে 10টা, ওই 10টা বই থেকে মুখস্থ করবো। আর নন এসেনশিয়াল কারা? নন এসেনশিয়াল মানে যাদেরকে আমার বডি সিনথেসিস করে ফেলবে, তুমি বাইরে থেকে খাবার হিসেবে গ্রহণ করো আর নাই করো, প্রয়োজন পড়বে না, বডি সিনথেসিস করতে পারে। যেমন 2-একটা, যেমন গ্লাইসিনই হচ্ছে নন এসেনশিয়াল। এরকম আরো আছে, অ্যালানিন আছে, সেরিন আছে, সিস্টিন আছে। এই নামগুলো তোমরা বাড়িতে গিয়ে মুখস্থ করবে। এর আন্ডারে টোটাল মোটামুটি এই কটা আছে, এর আন্ডারে আইডিয়া আছে? আমার ঠিক জানা নেই নন এসেনশিয়ালের মধ্যে কটা পড়ে। এসেনশিয়াল 10টা জানি। 12টা। না কোনো স্যার, আমরা প্রস্তাব রয়েছে? করেছিলাম 20টা। 20টা টোটাল, এসেনশিয়াল 8টা, নন এসেনশিয়াল 12টা, এরকম। আচ্ছা, মানে জেনারেলি কোনো কোনো বই 21টা লেখে, কোনো কোনো বই 22টা লেখে, তো 11টা থেকে 12টা, হ্যাঁ, তোমাদের বই দেখে নিও কটা লিখেছে। 10টা এসেনশিয়াল এটা শিওর, আর এখানে 11টা টু 12টা আছে। তো যাই হোক, তোমরা নামগুলো একটু মুখস্থ রেখো। এই হলো দুটো ক্লাসিফিকেশন, একটা নিউট্রিশনাল সিগনিফিকেন্স এর উপর বেস করে, আরেকটা আমরা বললাম যে ইয়ের উপরে বেস করে, অ্যাসিডিটি বেসিসিটি। আরেকটা হয় সেটা আহ প্রোটিনের, মানে প্রোটিন আমরা কতটা পাই কতটা পাই না তার উপর বেস করে। একটাকে বলে কমপ্লিট প্রোটিন, চলো নামটা লিখি, একটাকে বলে কমপ্লিট প্রোটিন, আরেকটাকে বলে ইনকমপ্লিট প্রোটিন। বলতো কোনটা কমপ্লিট হবে কোনটা ইনকমপ্লিট হবে? আইডিয়া? কারা কমপ্লিট কারা ইনকমপ্লিট? আমি এক্সাম্পল দিচ্ছি, চলো জিজ্ঞেস করি না। কমপ্লিট প্রোটিনের মধ্যে সবচেয়ে আগে পড়ে হচ্ছে মিল্ক। কমপ্লিট প্রোটিনের মধ্যে মিল্ক পড়ে, MILK। আহা, কমপ্লিট প্রোটিনের মধ্যে মিল্ক ফেলি আমরা,
এগ ফেলি, তারপরে মিট ফেলি, আর হচ্ছে ফিশ ফেলি। মানে জেনারেলি যারা অ্যানিমাল প্রোটিন তাদেরকে বলে কমপ্লিট প্রোটিন, দুধকে ওর মধ্যে ধরে। এবার কারণটা কি, এদেরকে কেন আমরা কমপ্লিট প্রোটিন বলি? আর যেগুলো আমাদের ভেজ প্রোটিন, ধরো সয়াবিন বা হুইট বা সিরিয়ালস, এদেরকে বলা হয় ইনকমপ্লিট প্রোটিন। তো তোমরা কারণটা জানো কেন এরা কমপ্লিট, এরা ইনকমপ্লিট? মিল্ক এগে এটা মানে পুরো কম্পোনেন্টটাই প্রোটিন, এরকম কিছু কি? পুরো কম্পোনেন্ট বলতে? মানে যেমন মিট ধরে, মিট যেমন বেশিরভাগটা হচ্ছে প্রোটিন। বেশিরভাগই প্রোটিন, আচ্ছা ঠিক আছে, তবে ডেফিনেশনটা ইনকমপ্লিট থাকলো। আরেকজন বলো তো। আমি বলি। আচ্ছা দেখবে ইদানিং কালে একটা বিতর্ক তৈরি হচ্ছে না, যে মিড ডে মিলের খাবার ইসকন সাপ্লাই করবে, তাহলে তো ওরা ডিম দেবে না, শুধু ভেজ হবে, বাচ্চাদের পুষ্টি কি করে আসবে? বলো তো এই কথাটা সত্যি না মিথ্যা? তোমাদের কি মনে হয়, মানে ডিম মাছ মাংস এগুলো যদি কেউ না খায় কোনোদিন, তার কি প্রোটিনের ঘাটতি থাকবে না মিটে যাবে? দেখি তোমাদের যুক্তি শুনি। মিটে যাবে। মিটে কেউ, যাবে। কে বললো মিটে যাবে? আমি মৌসুমা। মৌসুমা বলছে মিটে যাবে, আচ্ছা মিটে যাবে, ওকে। তাহলে বিতর্ক কেন, ডিম না খেলে মিটবে না এরকম কেন বলছে? বলছে একটাই কারণে, কারণটা বলি। এই যে অ্যানিমাল প্রোটিন যেগুলো আছে, মিল্ককে আমরা অ্যানিমাল প্রোটিনের মধ্যেই ধরি। মিল্ক, এগ, মিট এবং ফিশ, এই খাবারগুলোর মধ্যে অ্যামাইনো অ্যাসিডের যতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে, মানে প্রোটিন মানে তো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, যতগুলো কম্পোনেন্ট আছে তার প্রত্যেকটা প্রেজেন্ট। আর যেটা ভেজ প্রোটিন, ভেজ প্রোটিনের মধ্যেও আমি যদি অ্যামাইনো অ্যাসিড টোটাল 22টা ধরে নিই, এই মিল্ক এগ এদের মধ্যে 22টা অ্যামাইনো অ্যাসিডের 22টাই প্রেজেন্ট, কোনোটা অ্যাবসেন্ট নেই। আর তুমি যদি সিরিয়ালসে যাও, মানে ভেজ প্রোটিনে যাও, সমস্ত প্রেজেন্ট, 21টাই প্রেজেন্ট। তার মধ্যে শুধুমাত্র একটা অ্যাবসেন্ট থাকে, এই একটা নামই পরীক্ষায় আসবে, তার নাম হচ্ছে লাইসিন। লাইসিন কখনো ভেজ প্রোটিনে থাকে না, লাইসিন শুধুমাত্র অ্যানিমাল প্রোটিনে থাকে। তার মানে কেউ যদি সারা জীবন শুধুমাত্র ভেজ খাবার খায়, সে সমস্ত অ্যামাইনো অ্যাসিড পাবে, শুধুমাত্র লাইসিন পাবে না। আর লাইসিন না পেলে আমাদের খুব যে ক্ষতি হবে সেটা না। কেন ক্ষতি না জানো? কারণ লাইসিন আমাদের বডি নিজেরাই সিনথেসিস করতে পারে। ও না 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 না, সরি, লাইসিন সিনথেসিস করতে পারে না, কারণ লাইসিন হচ্ছে এসেনশিয়াল, এটাকে সিনথেসিস করা যায় না। তার মানে লাইসিনের শুধু ঘাটতি হতে পারে, আর অন্য কোনো কিছুর ঘাটতি হবে না। আর কেউ যদি খানিকটা দুধ খেয়ে নেয় ভেজের সাথে সাথে, তাহলে তার সেই ঘাটতিটাও পূরণ হয়ে যাবে। তার মানে তুমি যদি শুধুমাত্র ভেজ খাবার খাও, তোমার কোনো অসুবিধা হবে না। এমন না যে মানে এই ডিম মাছ মাংস খেতেই হবে, কোনো প্রবলেম নেই, সমস্ত কম্পোনেন্ট থাকে। শুধুমাত্র ভেজ প্রোটিনের লাইসিন লাইসিন থাকে না। তাও কেউ যদি দুধটাকে ঠিকঠাক মতন খায়, সে লাইসিনটাও সেখান থেকে পাবে। তাহলে কমপ্লিট আর ইনকমপ্লিট আমরা ওই সেন্সে বলছি। কমপ্লিট মানে যেখানে অ্যামাইনো অ্যাসিডের 22টাই অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট থাকে তারা। আর ইনকমপ্লিট মানে যেখানে একটা অ্যাবসেন্ট থাকে, 21টা প্রেজেন্ট, শুধুমাত্র লাইসিন অ্যাবসেন্ট থাকে, ওই কারণে একে বলে ইনকমপ্লিট প্রোটিন। ব্যাস, গল্প শেষ। এবারে আমরা নেক্সট ওদের প্রপার্টিতে চলে যাব। তাহলে প্রোটিনের ক্লাসিফিকেশন বলো তো, প্রোটিনকে কয় ভাগে টোটাল ভাগ করলাম? টোটাল প্রোটিনকে আমরা 3টে ভাগে ভাগ করলাম। একটা 3 ভাগে। নিউট্রাল। হ্যাঁ, হ্যাঁ প্রস্তাব একটু পুরোটা বলো তো, খাতা না দেখে, মনে আছে কিনা দেখি। আচ্ছা, মানে প্রোটিন কি স্যার 3 ভাগে ভাগ করা যায়? প্রথমটা হচ্ছে মানে মানে রাসায়নিক প্রকৃতির দিক থেকে আম্লিক হয়, ক্ষারীয় হয় আর নিউট্রাল হয়। তারপরে পুষ্টিগত দিক থেকে হচ্ছে অপরিহার্য, অনপরিহার্য। হুম। আর হচ্ছে মানে প্রোটিনের পরিমাণ মানে অ্যামাইনো অ্যাসিড গুলোর পরিমাণের উপর ভিত্তি করে আবার 2 ভাগে, সেটা হচ্ছে কমপ্লিট আর ইনকমপ্লিট। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি আমাদের প্রোটিন। এবার আমি প্রথম প্রোটিনের প্রপার্টিতে চলে যাই, ভীষণ ইম্পর্টেন্ট প্রপার্টি গুলো। প্রপার্টির মধ্যে যেটা ফার্স্ট প্রপার্টি বলবো, আচ্ছা শোনো, 10 মিনিট বাদে ক্লাস শেষ হবে, কিন্তু যাবে না কোথাও, আমি আরেকটা লিঙ্ক দেবো। মানে এটা অ্যাকচুয়ালি ফ্রি ভার্সন, তো আমি 10 মিনিট বাদে আরেকটা লিঙ্ক পাঠাবো। হুম। এবার প্রপার্টিতে আসি। বলো তো অ্যামাইনো অ্যাসিডরা জলে সলেবল হবে না হবে না? অ্যামাইনো অ্যাসিডরা ওয়াটার সলেবল হবে না হবে না? চলো অ্যান্সার করবে ভেবেচিন্তে। হবে স্যার। হবে। কেন অ্যামাইনো হবে অ্যাসিডরা স্যার। জলে সলেবল হয় জানো? তোমরা লক্ষ্য করে দেখবে অ্যামাইনো অ্যাসিডে তো, হাইড্রোজেন এই হ্যাঁ ডবল স্যার ও এইচ হাইড্রোজেন। স্যার এক্সট্রা ছেড়ে দেয়। হ্যাঁ দুটো পোলার গ্রুপ আছে বুঝলে।
একদিকে অ্যামাইনো অ্যাসিডের COOH গ্রুপ থাকে, আরেকদিকে আমাদের NH2 গ্রুপ থাকে। এটাও হাইড্রোজেন বন্ডিং করে, এটাও হাইড্রোজেন বন্ডিং করে। অ্যামাইনো অ্যাসিডরা হাইলি ওয়াটার সলিউবল। তাহলে প্রথম পয়েন্ট লিখে নাও, এরা হাইলি ওয়াটার সলিউবল। সেকেন্ড পয়েন্ট যেটা আরো ইন্টারেস্টিং, তুমি যদি অ্যামাইনো অ্যাসিডকে জলের মধ্যে সত্যি সত্যি ফেলো, এটা যেহেতু অ্যাসিড, এর কাজ হবে H+ ছাড়া। আর এ যেহেতু বেস, সে তার লোন পেয়ার দিয়ে এই H+টাকে ধরবে। ফলে অ্যামাইনো অ্যাসিড যে স্ট্রাকচারটা পায়, এই আরটাকে আর রেখে দাও, এই জায়গাটা COO মাইনাস করে দাও, আর এটাকে আমরা NH3+ করে দিলাম। এই জিনিসটাকে বলে জুইটার আয়ন, খুব ইম্পর্টেন্ট, ZWITTER। পরীক্ষায় প্রশ্ন দেয় অ্যামাইনো অ্যাসিডের জুইটার স্ট্রাকচারটা লেখো, বা এখন MCQ তে বলবে জুইটার আয়ন কাকে বলে। তুমি বলবে যার একই সাথে নেগেটিভ পজিটিভ দুটো পোল থাকে, তাকে আমরা বলি জুইটার আয়ন। তাই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে জুইটার আয়ন আছে। আরেকটা প্রশ্ন পরীক্ষায় খুব দেয়, সেটা অ্যামাইনো অ্যাসিড রিলেটেড না, তাও যেহেতু জুইটার আয়ন বললাম, তো এই প্রশ্নটা আমি একবার দেখেছিলাম, উল্লেখ করি। এরকম একটা অর্গানিক কম্পাউন্ড হয় যার নাম অ্যানথ্রানিলিক অ্যাসিড। বেনজিনের ওপরে NH2 গ্রুপ থাকে, আর বেনজিনের প্যারাতে একটা সালফোনিক অ্যাসিড গ্রুপ থাকে। অ্যাসিডটার নাম লিখে দিচ্ছি, এর নাম অ্যানথ্রা, THRA, অ্যানথ্রানিলিক, এর নাম অ্যানথ্রানিলিক অ্যাসিড। তো প্রশ্নটা এরকম ছিল, অ্যানথ্রানিলিক অ্যাসিড এর কি সলিউশনের মধ্যে ফেললে, যদি আমরা এটাকে কোনো প্রোটিক পোলার সলভেন্টে ফেলি, তাহলে এটা জুইটার আয়ন বানাবে না বানাবে না? চলো অ্যান্সার করো, অ্যানথ্রানিলিক অ্যাসিড জুইটার আয়ন বানানোর ক্ষমতা রাখবে না রাখবে না? স্যার হবে। হবেই, পরিষ্কার বুঝতেই পারছো। সালফোনিক অ্যাসিড থাকা মানে H+ ছাড়া, NH2 থাকা মানে H+ নেয়া। তাহলে এর যে জুইটার আয়নটা বানাবো সেটা দেখতে এরকম হবে। আমরা এটাকে NH3+ করব, আর এইটাকে আমরা করে দেব SO3-। তো এরও জুইটার আয়ন স্ট্রাকচার হয়। আর এটা প্রশ্ন উত্তর দাও তো, অ্যানথ্রানিলিক অ্যাসিড জলে সলেবল হবে না হবে না? স্যার হবে। জুইটানান হলে তো হবে তো, সলিউবল হবে। জুইটার আয়ন হওয়া মানেই ও জলে সলেবল হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, জুইটার আয়ন কারা বানায়। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটা, এটার নাম আইসো ইলেকট্রিক পয়েন্ট। এটা আরো বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে এখান থেকে প্রশ্ন। কাকে বলে আইসো ইলেকট্রনিক পয়েন্ট? একটা এক্সাম্পল দিই। তো এক্সাম্পলটা দেওয়ার আগে আমি তোমাদের একটু অন্য একটা কনসেপ্ট দিই। ধরো তোমাদেরকে বলা হলো অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিডকে আমি জলের মধ্যে ফেললাম। বলতো অ্যাসিটিক অ্যাসিড জলে ডিসোসিয়েট করা উচিত না অনুচিত? অ্যাসিটিক অ্যাসিড জলে করবে ডিসোসিয়েট করবে। জলে কেন ডিসোসিয়েট করবে। করবে আমি কারণটা বলি। জলে CH3 ডিসোসিয়েট করে ওরা, COO হ্যাঁ, মাইনাস H+। এই যে হ্যাঁ, এই CH3COO- আর H+, এটা তৈরি করে ওকে জলে ফেললে। এখন তুমি যদি অ্যাসিটিক অ্যাসিডকে জলে না ফেলে তুমি ওর চেয়ে স্ট্রং অ্যাসিড কোন সলিউশনে ফেলো, ধরো অ্যাসিটিক অ্যাসিডকে আমরা HCl এ ফেললাম, তাহলে কি অ্যাসিটিক অ্যাসিড এরকম অ্যানায়ন বানাতে পারবে? এটা আমার প্রশ্ন। নিয়ম, কোনো একটা অ্যাসিডকে, ধরা যাক আমি A আর B এই দুটো অ্যাসিড নিলাম, এটাও অ্যাসিড আবার এটাও অ্যাসিড, দুটোই অ্যাসিড। দুটো অ্যাসিডকে যদি একসাথে মেশাও, এদের মধ্যে যার অ্যাসিডিটি বেশি সেটা আমরা ডিসাইড করি Ka ভ্যালু দিয়ে। মনে করো Ka ভ্যালু অফ A, এটা 10⁻⁻5 অর্ডারে আছে, আর Ka ভ্যালু অফ B, এটা 10⁻⁻2 অর্ডারে আছে। বলো তো এই দুটো ভ্যালু দেখে A এবং B এর মধ্যে কার অ্যাসিডিটি বেশি? বি। শুনলাম না, কোস্তব আরেকবার। বি। বি, ভেরি গুড। এই ডিসোসিয়েশন কনস্ট্যান্টের ভ্যালু যার বেশি তার অ্যাসিডিটি বেশি। যদি বি এর অ্যাসিডিটি বেশি হয়, তাহলে এ কোনোভাবেই H+ ছাড়বে না, অর্থাৎ এটা সলিউশনে নিউট্রাল ফর্মে থাকবে। আর এটা এটা সেই সলিউশনে, পি অফ কে বি দিয়ে হবে না? হ্যাঁ লগ লগ ধরে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম ভালো করে শোনো আরেকবার। দুজনের মধ্যে যার অ্যাসিডিটি বেশি সে অ্যানায়নিক ফর্মে থাকবে, যার অ্যাসিডিটি কম সে নিউট্রাল ফর্মে থাকবে। এখানে যে এক্সাম্পলটা দিলাম অ্যাসিটিক অ্যাসিড আর HCl এর এক্সাম্পল, আমি বললাম যে HCl সলিউশনের মধ্যে যদি বাইরে থেকে আমরা অ্যাসিটিক অ্যাসিড ফেলি, দুজনের মধ্যে যেহেতু HCl এর অ্যাসিডিটি হায়ার, তাহলে A নিউট্রাল ফর্মে থাকবে, আর A থাকবে অ্যানায়নিক ফর্মে। অ্যানায়নিক ফর্ম কেন বললাম? কারণ ও ডিসোসিয়েট করে H+ দেবে আর Cl- দেবে। অথচ আমি যদি এবার অ্যাসিটিক অ্যাসিডকে জলের মধ্যেই ফেলি,
তোমরা জানো জল আর অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড স্ট্রঙ্গার অ্যাসিড, তাহলে অ্যাসিটিক অ্যাসিড নিজের রূপটাকে এরকম বানাবে, ও নিজে অ্যানায়নিক ফর্মে থাকবে আর জল নিজে নিউট্রাল ফর্মে থাকবে। তো এরকম ভাবে কে অ্যানায়নিক ক্যাটায়নিক ফর্মে থাকে বিষয়টা রিলেটিভ ব্যাপার। কিন্তু আবার উল্টো করে বলি, ধরো অ্যাসিটিক অ্যাসিডকে আমি উল্টো একটা বেসিক সলিউশনের মধ্যে ফেললাম, তাহলে ও অ্যাসিডিক বলে অ্যানায়নিক ফর্মে থাকবে, আর সলিউশনটা যেটা বেসিক সেটা ক্যাটায়নিক ফর্মে থাকবে। এই জুইটার আয়ন বা অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে এই কনসেপ্টটা দিয়ে আমরা আইসোইলেকট্রনিক পয়েন্ট বের করব। আমি এক্সাম্পল দিচ্ছি, চলো। মনে করা যাক আমার কাছে একটা অ্যামাইনো অ্যাসিড আছে যার সি ডবল ও মাইনাস, এটা এটা আর গ্রুপ দিলাম, আর এটাকে আমরা NH3+ করলাম। আমি আপাতত ধরে নিলাম এই আরটা মিথাইল গ্রুপ আছে। তাহলে এই অ্যামাইনো অ্যাসিডটা জুইটারান ফর্মে আছে, আমরা এটাকে অ্যাসিডিও বলবো না, এটাকে আমরা বেসও বলবো না। এইবার ধরা যাক আমি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে বাইরে থেকে একটু একটু করে H+ যোগ করতে শুরু করলাম, মানে সলিউশনটাকে আমি অ্যাসিড বানাতে শুরু করলাম। এবার যদি তুমি সলিউশনকে অ্যাসিড বানাতে থাকো, অ্যাসিড বানাতে থাকলে এমন একটা সময় আসবে যখন এই সলিউশনের যা অ্যাসিডিটি, সেই অ্যাসিডিটির চেয়ে তোমার সলিউশনের অ্যাসিডিটি বাড়বে। মানে আমার বক্তব্য, অ্যামাইনো অ্যাসিডের যত না H+ ছাড়ার টেন্ডেন্সি, তার চেয়ে যদি তোমার সলভেন্টের H+ ছাড়া টেন্ডেন্সি হয়, তাহলে ও এক সময় পরে আর H+ ছাড়তে পারবে না। এর স্ট্রাকচারটা তখন চেঞ্জ হবে, স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে জুইটার আয়ন আর থাকছে না। মনে করো এটাকে আর করলাম, এইটা তখন হয়ে গেল COOH, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড তখন ক্যাটায়নিক ফর্মে চলে যাবে। আর ক্যাটায়নিক ফর্মে গেছে কিনা সেটার প্রমাণ, এই অ্যামাইনো অ্যাসিডকে তুমি যদি ইলেকট্রোলাইট সলিউশনের মধ্যে ফেলো, দুপাশে দুটো তড়িৎদ্বার দিয়ে দাও, একটা পজিটিভ তড়িৎদ্বার আর একটা নেগেটিভ তড়িৎদ্বার, এ যেহেতু নিজে ক্যাটায়ন হয়েছে, ক্যাটায়নরা সব সময় ক্যাথোডের দিকে যায়। আমরা এই ঘটনাটাকে বলবো ক্যাটাফোরেসিস। আজকে যা ক্লাস করছি তাতে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ক্যাটাফোরেসিস কাকে বলে, এর উল্টোটাও হয় অ্যানাফোরেসিস। তাহলে ক্যাটাফোরেসিস ব্যাপারটা বোঝো, কোনো অ্যামাইনো অ্যাসিডকে তুমি তার চেয়ে অ্যাসিডিক কোনো সলিউশনের মধ্যে ফেললে, তখন COO গ্রুপটা আর H+ কে ছেড়ে COO- বানাতে পারবে না, ও COOH পর্যন্তই থাকবে, আর এই পোর্শনটা হয়ে যাবে ক্যাটায়ন। আমরা ক্যাটায়ন তৈরি করলে ও যাবে ক্যাথোডের দিকে, আমরা এই ঘটনাটাকে বলি ক্যাটাফোরেসিস। সেম ভাবে যদি আমরা একে উল্টো বেসিক সলিউশনের মধ্যে ফেলতে শুরু করি, মানে সলিউশনে পিএইচ এর ভ্যালুটা যদি আমরা বাড়াতে থাকি, 7-এর চেয়ে ওপরে নিতে থাকি, এই দিকটায় আমাকে বলতে হতো পিএইচ এর ভ্যালুটাকে 7-এর চেয়ে কমাতে থাকো। তো যদি পিএইচ এর ভ্যালু আমরা 7-এর থেকে বাড়াতে থাকি, একটা সময় আসবে যখন সলিউশনটা হাইলি বেসিক হবে ও তার তুলনায় অনেক বেশি অ্যাসিডিক হবে। তখন এর স্ট্রাকচারটা দাঁড়াবে এরকম, এর COO- ফর্মটা যেমন থাকবে, কিন্তু এই গ্রুপটা আর ক্যাটায়নিক ফর্মে থাকবে না। তখন এ পিওরলি অ্যানায়নিক ফর্মে থাকবে, এ তখন পিওরলি অ্যানায়নিক ফর্মে, অ্যানায়নিক, IONIC, এ তখন অ্যানায়নিক ফর্মে থাকবে, এ অ্যানোডের দিকে যাবে। এই ঘটনাটাকে আমরা বলবো অ্যানাফোরেসিস। তাহলে ক্যাটাফোরেসিস কি অ্যানাফোরেসিস কি তোমাদের ভালো করে বুঝতে হবে, যে কখন অ্যামাইনো অ্যাসিডরা ক্যাটাফোরেসিস ঘটাবে, কখন অ্যানাফোরেসিস ঘটাবে। আচ্ছা, লেস দ্যান 1 মিনিট আছে, কেটে গেলে যাবে না, আরেকবার বললাম। তাহলে আরেকবার বলতে পারবে কেউ ক্যাটাফোরেসিস কি আর অ্যানাফোরেসিস কি? অ্যামাইনো অ্যাসিডরা কখন ক্যাটাফোরেসিস আর কখন অ্যানাফোরেসিস ঘটাবে? স্যার বলবো, হ্যাঁ বলো তখন শুনি। পিএইচ এর সাথে, হ্যাঁ বৈভবী বলছো, হ্যাঁ বলো বৈভবী শুনি। যখন পিএইচ এর মানটা 7-এর কম থাকে তখন হচ্ছে ক্যাটাফোরেসিস হয়, আর যখন বেসিকের যদি না হয় তাহলে তখন অ্যানাফোরেসিস হয়। হুম, এটা 7-এর গল্পটা কেন করলাম, কারণ আমার অ্যামাইনো অ্যাসিডটাকে আমি নিউট্রাল ধরেছিলাম। আমরা তাই বলেছিলাম যে হ্যাঁ, ওই পিএইচ যদি 7 হয় তাহলে ওরা এক্সাক্ট সুইটারায়ন থাকবে, পিএইচ যদি 7-এর বেশি হয় তাহলে অ্যানায়নিক ফর্ম, পিএইচ 7-এর যদি কম হয়ে যায় তাহলে ক্যাটায়নিক ফর্ম। ক্যাটায়নিক ফর্ম হলে ক্যাটাফোরেসিস দেখাবে, অ্যানায়নিক ফর্ম হলে অ্যানাফোরেসিস দেখাবে। তো এবার এই অ্যামাইনো অ্যাসিড যদি আমার এক্স্যাক্টলি নিউট্রাল না হয়, এবারে ধরো কেস